কোনো প্রাণীকে মারবার অধিকার আমার নেই। আমি যেমন পৃথিবীতে জন্মে গেছি, আমি যেমন পৃথিবীর সম্পদ গ্রহণ করছি, একটা কীটপতঙ্গেরও অধিকার আছে এই পৃথিবীর সম্পদ গ্রহণ করার। পৃথিবীর কারো মালিকানা নেই। মানুষই কেবল এই পৃথিবীর মালিকানা দাবি করছি আমরা। এই যে এগুলো বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো আমরা লাগিয়েছি, এখানে কোনো কীটনাশক ব্যবহার করিনি। প্রাকৃতিক কীটনাশকও কোনো ব্যবহার করা হয়নি। যার ফলে কি হচ্ছে, যে কোনো পোকা এসে আপনা আপনি তার ইচ্ছে মতো খেয়ে যাচ্ছে এবং গাছের ভেতরটাও খেয়ে যাচ্ছে। এখন আমরা জানি না কয়টা বাঁধাকপি পাবো, কিন্তু আমি চাই যে এই যে আমরা লাগিয়েছি এখানে প্রতিটি কীট পতঙ্গ, এটা প্রত্যেকেরই এখানে অধিকার আছে। তো ওর যতটুকু দরকার ও ততটুকু খাবে, খেয়ে আমার জন্য যতটুকু রাখবে ওটুকুই আমার জন্য যথেষ্ট। সেই কারণেই আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না। কোনো প্রাণীকে মারবার অধিকার আমার নেই। আমি যেমন পৃথিবীতে জন্মে গেছি, আমি যেমন পৃথিবীর সম্পদ গ্রহণ করছি, একটা কীটপতঙ্গেরও অধিকার আছে এই পৃথিবীর সম্পদ গ্রহণ করার। পৃথিবীর কারো মালিকানা নেই। মানুষই কেবল এই পৃথিবীর মালিকানা দাবি করছি আমরা। কি হাস্যকর! প্রচণ্ড স্বার্থপরতার একটা চিন্তা। তো আমরা প্রতিটা প্রাণীকে তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই সেই একটা শান্তিময় পৃথিবী আমরা তৈরি করতে পারি। তো আমি মনে করি এই আমাদের এই ছোট্ট মারেওয়া ফরেস্টে প্রত্যেকের অধিকার যতটা সম্ভব নিশ্চিত করবার চেষ্টা করব। ঠিক আছে? কিন্তু আমরা হয়তো খাদ্যচক্র বলি বা আমাদের জীবন বা প্রকৃতির যে নিয়ম, যে একজন আরেকজনের উপর নির্ভর করেই বেঁচে থাকে, একজন আরেকজনকে খেয়েই বেঁচে থাকে, সেই জায়গা থেকে হয়তো অনেক তর্ক করা যাবে, তর্ক করে তর্কে জেতা যাবে। যে আমরা যদি না খাই, মাংস তো খাবো, মাংস তো খাই, এটা খাদ্য শৃঙ্খল। হ্যাঁ, এটা তর্ক করতে পারি আমরা, এটা এটা সত্যি, আমি মেনে নিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই যতটা কম ক্ষতি করে অন্যের, সে একটা তৃণ সেও বাঁচিবার চায়। সেই কারণেই আমরা এখানে কোনো রকম কোনো কীটনাশক, সেটা রাসায়নিক কীটনাশক হোক বা জৈব কীটনাশক হোক, কোনো রকম কীটনাশক আমরা ব্যবহার করছি না আপাতত। আমি জানি না কতদিন এটা করতে পারবো, কিন্তু আমরা আপাতত কোনো প্রকার কীটনাশক এখানে ব্যবহার করছি না। আজ 10 ডিসেম্বর 2025। 2020 সালের এই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন এই বাড়িটি যিনি তৈরি করেছেন, এই বাড়িটির প্রতিষ্ঠাতা, তিনি আমার মা রেবা, আমার নাম। তো তার স্মৃতিকে ধরে রাখার জন্যে, শুধু স্মৃতি নয়, তার দর্শনকে লালন করে এই বাড়িটাকে তার দর্শন চর্চার একটা ক্ষেত্র তৈরি করবার জন্যে আমরা চিন্তা করেছি ধীরে ধীরে এটাকে পরিচ্ছন্ন করে এবং বসবাসযোগ্য করে। এবং উনি যেভাবে চিন্তা করতেন এই বাড়িটাকে নিয়ে, বা ওনার চিন্তা ভাবনা, উনি কেন এই বাড়িটা বানালেন, উনি একটা গাছও কাটতে দিতে চাইতেন না। যে গাছটা ঘন হয়ে গেছে, একসময় তো ঘন হয়ে গিয়েছিল প্রচুর, তো কাটতে দিতে চাইতেন না, কারণ প্রতিটা গাছকেই উনি ভালোবাসতেন। এবং অবাক ব্যাপার, উনি বাড়ি থেকে কোথাও 1-2 দিনের জন্য বেরুলে এসে খুব মন খারাপ হতো। এসে গাছগুলোকে যখন উনি স্পর্শ করতেন, তখন উনি বলতেন যে গাছগুলো যেন আমাকে বলছে, মা এতদিন কোথায় ছিলে। ওনার এই ভাবনা এবং এই স্পর্শ, গাছকে স্পর্শ করার যে অনুভূতি এবং তার প্রকাশ, এটা বিস্মিত হবার মতো। তো উনি তো বিজ্ঞান তেমন পড়েননি, উনি খুব স্বল্প শিক্ষিত, কোনো রকম লিখতে পড়তে পারতেন, এইটুকুই তার জ্ঞানের শিক্ষাগত যোগ্যতার দৌরাত্ম্য। তার মধ্যে ওনার মধ্যে যে
ফিলোসফিগুলো আমি দেখেছি, সেগুলো বিস্ময় জাগানিয়া। তো উনি প্রতিটি প্রাণের যে অস্তিত্ব এবং প্রাণের যে সাড়া, সে সাড়াটা উনি অনুভব করেছেন, অনুভব করতে পারতেন। উনি আমি একবার আমার বন্ধুরা মিলে আমাদের বাড়ির ঠিক পশ্চিম দিকে একটা হাউস করে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করবার পরিকল্পনা করেছিলাম। সেই অনুযায়ী আমরা একটা হাউস করেছিলাম, ওখানে মাছ দিয়েছিলাম। উনি রোজ ওদেরকে খাবার দিতেন। এভাবে প্রায় ৩ মাস হয়ে গেল। সেগুলোকে যখন হারভেস্টিং করার সময় এলো, আমার মা তো তখন প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিলেন। মানে ওইগুলোই, মানে তার লালন পালন করছেন, যে মাছগুলোই তার সন্তানের মতো হয়ে গেছে। এরকম ছিল তার অনুভূতি। আমি এই কথাগুলো বলছি মানে তার ভাবনাগুলোকে মানে বোঝাবার জন্যে, যে কেমন করে তিনি ভাবতেন। আমরা ইদানিং মিয়াওকি ফরেস্টের কথা শুনি, মাইক্রো ফরেস্ট, অল্প জায়গার মধ্যে বনায়ন কিভাবে করা যায়। তো এটা আমরা এখন শুনছি, এখন আমরা করবার চেষ্টা করছি বিভিন্ন দেশে দেশে। হুম? তো এই জিনিসটা আমার মা কখনো জাপান দেখেননি, জাপানির ওই মিয়াওকির কথাও শোনেননি, অথচ উনি ওনার এই ছোট্ট জায়গাটার মধ্যেই একটা ফরেস্ট তৈরি করে ফেলেছেন। তো পর্যাপ্ত আলো বাতাস আসবার জন্য দক্ষিণ দিকে আমরা ঘন বনটা করিনি। পাশাপাশি দক্ষিণ দিকে যে আমরা রেখেছি হচ্ছে সবজি চাষের জন্য। সেখানে আমরা ওখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পুঁই শাক, লাউ, বেগুন, কাঁচামরিচ, বিভিন্ন রকমের সবজির আমরা আবাদ করছি ওখানে। আমাদের বনের মধ্যে যে জায়গাটা, সেই জায়গাগুলো যেহেতু ছায়া পড়ে, সেই জায়গায় আমরা যেই কাজগুলো করছি, সেখানে আদা, মেটে আলু, তারপর পিপুল শাক। আপনারা জানেন যে পিপুল একটি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি শাক, এবং এটার একসাথে 2টা ফসল পাওয়া যায়। এটার যে ফলটা হয়, ওই ফলটা হচ্ছে মরিচ হিসেবে খাওয়া হয়। মানে মশলা, এটা অত্যন্ত দামি মশলা হিসেবে আবার পরিচিতি পাচ্ছে। অথচ আমাদের এই ভারতীয় উপমহাদেশে যখন কাঁচামরিচ আসেনি, তখন থেকে আমাদের মরিচের ব্যবহার ছিল আমাদের এই অঞ্চলে, এবং সেই মরিচটা আসলে এই পিপুল শাকের যে ফলটা, ওটাকেই মরিচ হিসেবে খাওয়া হতো। তো সেই পিপুল শাকটা আমরা চাষ করি, এবং সারা বছরই আমরা এখান থেকে যখন প্রয়োজন হয় অল্প অল্প করে পিপুল শাকটা আমরা খাই, এবং পিপুলের ফলটা সংরক্ষণ করে খাই। এই অল্প জায়গার মধ্যে আমাদের কিভাবে মানে সেলফ সাফিসিয়েন্ট ফুড ফরেস্ট তৈরি করা যায়, সেই প্রক্রিয়ার কিছু ব্যাপার। আরেকটা কাজ করেছি আমরা, এই এই জায়গারই আমার ডান পাশে এখানে ছোট্ট একটা জলাশয় করেছি। এই গত বছর বর্ষাকালে আমার এটা বাড়িটা প্রায় 2বার ঘন বৃষ্টিতে ডুবে গিয়েছিল। সেই কারণে এবার চিন্তা করলাম যে এরকম জলে ডুবে থাকলে আমার প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। মানে আমার সবজির বাগান টাগান সব, মরিচ গাছ, পেঁপে গাছ সব নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম যে তার চেয়ে বেশ ভালো হয় এর মধ্যে যদি একটা জলাশয় করি, তাহলে বর্ষার যেই অতিরিক্ত জল হবে, সেই জলটা অন্তত ধরে রাখবে। তাতে কি হবে, চৈত্র বৈশাখ মাসে যখন গাছে জল দেবার প্রয়োজন হবে, ওখান থেকে জল নিয়ে দিতে পারবো। আবার বর্ষার সময় ওই জলটা, যে বাইরে থেকে যে বৃষ্টির জলটা আসবে, ওটা ওখানে সংরক্ষণ করতে পারবো। এটা করবার পরে দেখা যাচ্ছে কি, যে এখানে অনেক ধরনের পাখি আসছে, নতুন রকম। এই বাড়িটাতে এমনিই পাখি থাকে, পাখি বিশেষ করে শ্যামা, বুলবুলি, দোয়েল, চড়ুই, তারপরে কি শালিক, এই পাখিগুলো আসে। আর 2-একটা নাম না জানা পাখি আসে, আমি তাদেরকে চিনি না। কিন্তু এই জলাশয়টা করবার পরে এখানে বক আসছে, তারপরে মাছরাঙা আসছে, অন্য নতুন নতুন পাখি আসছে। তো সেই জায়গা থেকে জায়গাটা মানে পাখিদের জন্য একটা বসবাসের জন্য একটা ভালো জায়গা। এখানে পাখিরা যদি জল খেতে চায়, এখানে পাখিরা এসে জল খেতে পারবে। সেরকমও একটা ব্যাপার হয়েছে, যেটা এতদিন ছিল না। তো এটার উপকারিতা হচ্ছে এটা। আমি আগেই বলেছি আপনাদের যে এটা একেবারে পরিত্যক্ত অবস্থায় ছিল। সে একটি পরিত্যক্ত বাড়িকে আমরা কিভাবে ধীরে ধীরে বসবাসযোগ্য, এবং ধীরে ধীরে এটাকে একটা মানে পরিপূর্ণ ফুড ফরেস্ট বা সেলফ সাফিসিয়েন্ট ফুড ফরেস্টে পরিণত করতে পারি। এটাকে আপনারা মাইক্রো ফরেস্ট বলেন বা মিয়াওকি ফরেস্ট বলেন, মানে যাই বলেন, বা একটি সমন্বিত কৃষি খামার বলেন, যেটা মাছ, মুরগি, গরু
এই ফার্মিংগুলো আমি করতে চাই না। যেহেতু মানে একটা প্রাণীকে হত্যা করে এই জায়গাটা আমরা করতে চাই প্রত্যেক প্রাণীর জন্য একটা নিরাপদ আবাসস্থল। সেই জায়গা থেকে আমি যদি মুরগির ফার্ম করি, ওই মুরগিটা কোনো না কোনোভাবে ওটাকে খেয়ে ফেলা হবে বা তাকে হত্যা করা হবে। গরু করলে সেম, ছাগল করলেও তাই, মাছ করলেও তাই। তো আমি কিছু ভাবছি অর্নামেন্টাল মাছ হিসেবে দেব ওদেরকে, ওদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। ওরাও তো প্রকৃতির একটা অংশ। আকাশে পাখি, তাহলে ডাঙায় বিড়াল, আর জলে মাছ। হুম? এই তিন স্তরের প্রাণীর সাথেই একটা বন্ধুত্ব তৈরি হোক এবং তাদের ৩ স্তরের প্রাণীর স্পর্শ, ভালোবাসা উম পাওয়ার যে ব্যাপার, তাদের সঙ্গে ভালোবাসার বিনিময় করার যে ব্যাপার, এটা নানানভাবেই মানসিক শান্তি এবং নানান রকম স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকর হয় বোধ করি।